ডিএনএ আজকে আমরা ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা পড়ব। এই ডিএনএ রেপ্লিকেশন প্রসেস পড়তে গেলে আমাদের কতগুলো ফান্ডামেন্টাল জিনিস সম্বন্ধে জানতে হবে, যেগুলো অলরেডি আমরা জেনে এসেছি। যেমন ডিএনএর ফাংশন, ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ টোপোলজি। If you want to know the DNA replication in a detailed manner, you have to know the topology, the structure and different types of base arrangement of DNA. DNA এর বিভিন্ন বেসের অ্যারেঞ্জমেন্ট, ডিএনএ টোপোলজি, ডিএনএর বায়োকেমিক্যাল স্ট্রাকচার, এগুলো আমাদের জানতে হবে। তো এগুলো আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা জেনে নিয়েছি। আজকে আমরা টোটাল ডিএনএ রেপ্লিকেশনের উপর ফোকাস করব। আমরা ডিএনএ রেপ্লিকেশন যে প্রসেসটা আছে, সেই ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা পড়ার আগে কতগুলো ফান্ডামেন্টাল জায়গায় ফোকাস করব। এই ফান্ডামেন্টাল জায়গাগুলো যদি আমরা ক্যাচ করতে পারি, বা এই ফান্ডামেন্টাল জায়গাগুলো যদি আমাদের ক্লিয়ার কনসেপ্ট চলে আসে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা উইল বি ইজিয়ার ফর আস টু স্টাডি। তো নাও উই স্টার্ট দ্য ডিএনএ রেপ্লিকেশন টপিক। ওকে, ডিএনএ রেপ্লিকেশন যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমি অলরেডি বোর্ডের মধ্যে লিখে রেখেছি। এই ডিএনএ রেপ্লিকেশনটা জেনারেলি আমরা দু রকমের দেখতে পাই। দো উই হ্যাভ অলরেডি স্টেটেড ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস দ্যাট ডিএনএ রেপ্লিকেশন ইজ অফ থ্রি টাইপ, দ্যাট ইজ কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ or dispersive. But according to the Michelson and Stahl's acute experiment using N15 isotope and cesium chloride density gradient centrifugation process, it is obvious that the DNA replication is of semi-conservative type. So now we study the semi-conservative DNA replication. The DNA replication is actually the semi-conservative DNA replication. So আমরা এই DNA replication না বলে এটাকে আমরা বলতে পারি সেমি conservative DNA replication. So the DNA replication or the semi-conservative DNA replication. Okay. Now this DNA replication is of two types, as found in two types of organism. যেহেতু দু ধরনের অর্গানিজম আছে, one is a prokaryotic organism and other one is a eukaryotic organism. তো সেরকমই দু ধরনের অর্গানিজমের মধ্যে আমরা ডিএনএ রেপ্লিকেশনটাকে দু রকম দেখতে পাই। তো ডিএনএ রেপ্লিকেশনকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করে দিলাম। একটাকে আমরা বললাম ইউক্যারিওটিক, আরেকটাকে আমরা বললাম প্রোক্যারিওটিক। সো ডিএনএ রেপ্লিকেশন ইজ অফ টু টাইপ অ্যাকর্ডিং টু দ্য অর্গানিজম, ওয়ান ইজ eukaryotic and other one is prokaryotic. So the DNA replication found in prokaryotic organism is prokaryotic DNA replication, and DNA replication found in eukaryotic DNA is called eukaryotic DNA replication. Prokaryotic জীবের মধ্যে যে ডিএনএ রেপ্লিকেশন দেখতে পাওয়া যায় তাকে আমরা প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন বলি, আর ইউক্যারিওটিক অর্গানিজমের মধ্যে যে ডিএনএ রেপ্লিকেশন দেখতে পাওয়া যায় দ্যাট ইজ কল্ড দ্য ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন। নাও দেয়ার আর several differences between eukaryotic and prokaryotic DNA. ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক ডিএনএর মধ্যে প্রচুর পার্থক্য আছে এবং প্রচুর মিল আছে। several similarities and differences are there between the eukaryotic and prokaryotic DNA. কিন্তু the fundamental or basic difference between eukaryotic and prokaryotic DNA replication is the initiation of replication. রেপ্লিকেশনের স্টার্ট বা রেপ্লিকেশনের ইনিশিয়েশনটা কীরকম হবে সেইটা কিন্তু ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক এই দুটো অর্গানিজমের ক্ষেত্রে আলাদা, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্সেস বিটুইন দিস টু অর্গানিজম। এই দুটো অর্গানিজমের মধ্যে এই ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কিন্তু রয়েছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা কি দেখলাম না, ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন ডিফার্স, সো দে ডিফার্স in their initiation of replication. তাদের রেপ্লিকেশনের ইনিশিয়েশন বা তাদের রেপ্লিকেশনের startup of the replication, this is the difference lies between eukaryotic and prokaryotic DNA. ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা মেন ফোকাস পায় সেটা হচ্ছে ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন।
why the initiation of DNA replication is the prime focus of eukaryotic and prokaryotic, or why the initiation of DNA replication is regarded as the fundamental differences between eukaryotic and prokaryotic DNA replication. ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে প্রধান পার্থক্য হিসেবে কেন আমরা ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশনটাকে ধরি, বা ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশনটাকে কেন ধরা হয়, বা ডিএনএ রেপ্লিকেশনের স্টার্টিংটাকে কেন ধরা হয়, এটা জানতে গেলে বা এর উত্তরটা পেতে গেলে উই হ্যাভ টু নো দ্য স্ট্রাকচার, fundamental structure of eukaryotic and prokaryotic DNA. So let's see the structure of eukaryotic and prokaryotic DNA. So in eukaryotic DNA, just আমি একটু মুছে নিই, আমি যদি লিখি, so in first আমি লিখলাম prokaryote. In prokaryotic DNA আমরা এটা পড়েছি অলরেডি, একটা prokaryotic অর্গানিজমের এক্সাম্পল হিসেবে আমরা একটা ব্যাকটেরিয়াকে দিতে পারি. So a bacteria is a classical example of prokaryotic organism. So in this prokaryotic organism, by prokaryotic organism by ব্যাকটেরিয়াটার মধ্যেই যদি আমি ধরে নিই যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটা only DNA without any histone or non-histone protein, without any histone and non-histone protein. Okay, so this bacteria, the DNA is only DNA without any histone or non-histone protein. এখানে কোনো হিস্টোন বা নন হিস্টোন প্রোটিন থাকে না, শুধু কেবলমাত্র ডিএনএটা থাকে. So that's why this DNA is called the nucleoid. একে আমরা নিউক্লিওয়েড বলি. এই যে ডিএনএটা থাকে এর আরেকটা ক্যারেক্টারিস্টিক ফিচার কি, না দিস ইজ সার্কুলার ইন নেচার. এটা সার্কুলার ইন নেচার, দ্যাট ইজ দিস টাইপ. এরকম ধরনের সার্কুলার ইন নেচার আমরা দেখতে পাই ব্যাকটেরিয়াল ডিএনএ. তাহলে এটা হচ্ছে প্রোক্যারিওটিক ডিএনএ স্ট্রাকচার. এর মধ্যে যেমন আছে, মানে এটাকে যদি আমরা একটু ম্যাগনিফাই করে দেখি তো আমরা যেরকম জিনিসটা পাই সেই জিনিসটাই পাবো, দ্যাট ইজ দিস টাইপ অফ স্ট্রাকচার, যেটা আমরা যে কোনো ডিএনএর ফান্ডামেন্টাল স্ট্রাকচার হিসেবে যেটা আমরা দেখেছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসে, সেই রকমই স্ট্রাকচার দেখতে পাবো. খালি পার্থক্যটা মানে ফিচারটা হচ্ছে কি, এটা টোটালটাই এরকম ধরনের একটা হেলিক্যাল স্ট্রাকচার. এবার যদি আমরা ইউক্যারিওটিক ডিএনএকে ধরি, আমরা যদি ইউক্যারিওটিক ডিএনএকে ধরি, তো ইউক্যারিওটিক ডিএনএ ইজ ডিএনএ উইথ হিস্টোন প্রোটিন প্লাস নন হিস্টোন প্রোটিন. এই হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন আর ডিএনএ মিলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি ক্রোমোজোম. দ্যাট উইল বি ডিসকাসড ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস. আমি আমার আগের ক্লাসে এগুলো ডিসকাস করেছি যে কী করে ক্রোমোজোম তৈরি হয়. আমি ওই ডিটেলটার মধ্যে এখন যাচ্ছি না, বিকজ আওয়ার প্রাইম ফোকাস ইজ নট দ্য ফর্মেশন অফ ক্রোমোজোম, প্রাইম ফোকাস ইজ দ্য ডিএনএ রেপ্লিকেশন. সেই জন্য আমি এটার মধ্যে যাচ্ছি না. তাহলে এই ক্রোমোজোম তৈরি হয়, অ্যান্ড অবভিয়াসলি দিস ক্রোমোজোম ইজ এ লিনিয়ার স্ট্রাকচার. দিস ক্রোমোজোম ইজ এ লিনিয়ার স্ট্রাকচার. তাহলে এই ক্রোমোজোমের থেকে, তার মানে এখানে যে ডিএনএটা থাকে সেটাও একটা লিনিয়ার ডিএনএ, মানে ডিএনএটা এইরকমভাবে একটা স্ট্রেট স্ট্রাকচার উইদাউট হ্যাভিং এনি সার্কুলার নেচার. কোনো সার্কুলার নেচার নয়, একদম স্ট্রেট স্ট্রাকচার. তাহলে এই দুটো স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এর কোনো ফ্রি এন্ড নেই, দেয়ার আর নো পোল প্রেজেন্ট ইন দিস সার্কুলার ডিএনএ. এই সার্কুলার ডিএনএর ক্ষেত্রে কোনো পোল নেই, কিন্তু এর ক্ষেত্রে এই একটা পোল আর এই একটা পোল, দ্যাট ইজ টু ফ্রি এন্ড. ফ্রি এন্ড, ফ্রি এন্ড, এই দুটো ফ্রি এন্ড রয়েছে. এই দুটো ফ্রি এন্ডের মধ্যে একদিকে আমরা জানি, আমরা আগে পড়েছিলাম যে এটা যদি
3' থেকে 5' হয়, তাহলে এটা এদিকে এটা 3' থেকে 5' হবে, তাহলে 3 to 5 3 to 5 এই দু ধরনের আমরা স্ট্রাকচার দেখতে পেলাম। একদিকে একটা 3' এন্ড 5' এন্ড, আর এদিকে 5' এন্ড 3' এন্ড, এই দুটো এন্ড পোর্শন আমার থাকবে। তাহলে যেটা আপওয়ার্ড ফ্রি এন্ড, সেখানে একটা 3' একটা 5' থাকবে, আর নিচের দিকে একটা 5' একটা 3' থাকবে, এরকম দুটো এন্ড পোর্শন থাকবে। এই দুটো এন্ড পোর্শন থাকার একটা সুবিধা আছে যে ইনিশিয়েশন হতে সুবিধা হয়, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন যাই বলি না কেন সেটা আমার ইনিশিয়েশন হতে সুবিধা হয়। কিন্তু যদি আমার এরকম কোনো ফ্রি এন্ড না থাকে তাহলে আমার এখানে ইনিশিয়েশন হতে প্রবলেম হবে। তাহলে ফর বিগিনিং অফ রেপ্লিকেশন ইন কেস অফ ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে যখন আমার ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হবে তখন আমার যে কোনো একটা জায়গায় একটা 3' or 5' এন্ড আমাকে আনতে হবে। অটোমেটিক্যালি একটা 3' আর একটা 5' যদি এরকম পাশাপাশি আছে তাহলে উল্টো দিকে একটা 5' একটা 3' এন্ড চলে আসবে। সো সরি, এই দুটো এন্ড চলে আসা মানে কি, আমার এখানে ধরো এখানে একটা আমি এরকম কাট এন্ড করে দিলাম, তাহলে আমি যদি এরকম দুটো কাট এন্ড করি, এটা 3 একটা 5 একটা 5 একটা 3, আমার দুটো এন্ড চলে এলো, তাহলে অটোমেটিক্যালি আমার ইনিশিয়েশন অফ রেপ্লিকেশনটা হয়ে যাবে, রেপ্লিকেশন ইনিশিয়েশন হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক ডিএনএ। সো দিস টু আর দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্সেস বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক ডিএনএ। তাহলে এবার আমরা দেখি, তাহলে এই হচ্ছে দুটো মেন প্রবলেম বা যেটা ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক ডিএনএ। এই দুটো ফান্ডামেন্টাল জায়গাকে যদি আমরা বাদ দিই, মানে এই যে বেসিক পয়েন্ট, এই বেসিক পয়েন্টটাকে যদি আমরা বাদ দিই তাহলে কমন ডিএনএ রেপ্লিকেশনের কতগুলো সমস্যা আছে বা ডিএনএ রেপ্লিকেশনের কতগুলো ফান্ডামেন্টাল জায়গা রয়েছে, যে জায়গাগুলোকে উই হ্যাভ টু ক্লিয়ার আওয়ার কনসেপ্ট। আমাদের যে ধারণাটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে সেই জায়গায়। সেটা কিন্তু 1 নম্বর ছিল যে আমার ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক ডিএনএর মধ্যে কোথায় পার্থক্য আছে, কেন পার্থক্য থাকবে। একটা হচ্ছে প্রোক্যারিওটিক ডিএনএর মধ্যে আমার একটা অরিজিন অফ রেপ্লিকেশন করতে হবে। সো দিস এরিয়া ইজ কল্ড রেপ্লিকেশন অরিজিন বা অরিজিন অফ রেপ্লিকেশন। আর এর ক্ষেত্রে আমার এরকমভাবে অরিজিন অফ রেপ্লিকেশন শুরু করার দরকার নেই। সো হিয়ার দ্য অরিজিন অফ রেপ্লিকেশন, বা এখানেও অরিজিন অফ রেপ্লিকেশন, যে কোনো একটা জায়গায় অরিজিন অফ রেপ্লিকেশন আমার হতে পারে। মনে রাখতে হবে রেপ্লিকেশন শুড প্রসিড, তাহলে রেপ্লিকেশন প্রসিড ফ্রম 3' to 5' ডাইরেকশন। রেপ্লিকেশন সবসময় 3' থেকে 5' ডাইরেকশনের দিকেই প্রসেস করবে, 3 to 5 ডাইরেকশনে রেপ্লিকেশন প্রসেস করবে। ঠিক আছে? তাহলে এর যেদিকে 3' থাকবে মানে এদিক থেকে এদিকে প্রসেস করতে পারে, আবার এদিক থেকে এদিকেও প্রসেস করতে পারে, যে কোনো একটা দিক থেকে প্রসেস করবে। তো জেনারেলি আমার যেহেতু 3' থেকে 5' নিচের দিকে উপরের দিকে এরকম করে প্রসেস করে যাবে। ওকে, এইটা বাদ দিয়ে আমাদের আরেকটা জিনিস বা আরেকটা জিনিস আমাদের ফান্ডামেন্টাল পয়েন্ট আমাদের জানতে হবে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য কমন প্রবলেম বা হোয়াট আর দ্য কমন সিমটমস অফ ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশনের কমন সিমটমসগুলো কী, যে একটা ডিএনএ রেপ্লিকেশন হতে গেলে যে প্রবলেমগুলো ফেস করব বা যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো কী, কেন ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে, মানে আমি যখন ডিএনএ রেপ্লিকেশন পড়তে যাচ্ছি তখন আমাকে ডিএনএ রেপ্লিকেশনের প্রত্যেকটা জিনিস জানতে হবে। তাহলে আমি কেন ডিএনএ রেপ্লিকেশন পড়তে যাব, এই প্রসেসের মধ্যে জটিলতাটা কোথায়, এই প্রসেসের ইউনিকনেসটা কোথায়, হোয়াট ইজ দ্য ইউনিকনেস অফ দিস প্রসেস, ওয়াই ইট ইজ স্টাডিড সো ব্যাডলি, কেন এটাকে এখনো এটাকে নিয়ে স্টাডি করা হয়। তার মানে নিশ্চয়ই এর একটা কত কমন প্রবলেম আছে। আমরা সেই প্রবলেমগুলো একটু দেখার চেষ্টা করি, সেই প্রবলেমের সলিউশন খোঁজার চেষ্টা করি এবং আস্তে আস্তে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসের দিকে যাই। এগুলো যদি আমরা একসঙ্গে জুড়ে নিই, উই ফাউন্ড এ গুড স্টাডি মেটেরিয়াল অফ ডিএনএ রেপ্লিকেশন, এবং আমাদের ডিএনএ রেপ্লিকেশনের কনসেপ্টটাও ক্লিয়ার হবে। ওকে, লেটস সি। আমি এটা মুছে দিই। তাহলে আমাদের ফার্স্ট দেখতে হবে হোয়াট আর দ্য কমন প্রবলেম অফ ডিএনএ। তো
প্রবলেম খুঁজতে গেলে আমরা সবসময় মনে রাখতে হবে যে যখন কোনো জিনিসের আমরা প্রবলেম মানে হোয়াট ইজ দ্য প্রবলেম বা হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক ফিচার, যখন এরকম কখন জিনিস দেখি তখন তার জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচারটার উপরে বেস করে করি। যেমন হোয়াট ইজ দ্য প্রবলেম অফ জিন রেগুলেশন, তাহলে জিন রেগুলেশনের কী প্রবলেম আছে বা হোয়াই জিন রেগুলেশন ইজ নেসেসারি, এটা জানতে গেলে আমার জিনের বেসিক স্ট্রাকচার সম্বন্ধে জানতে হবে, তাই তো? না হলে আমি কখনোই জিন রেগুলেশনটা জানতে পারবো না, এক নম্বর। তেমনি আবার আমাকে এটাও জানতে হবে যে হুইচ ওয়ান ইজ রেগুলেটিং জিন, জিনটাকে রেগুলেট করছে কি, তার স্ট্রাকচার সম্বন্ধে আমাকে জানতে হবে। তাহলে রেগুলেটিং অথরিটি এবং রেগুলেশন যেটাকে করছি সেই জিনিসটা, এই দুটো জিনিসকে আমাকে জানতে হবে। ঠিক এইরকমই রেপ্লিকেশন যার হচ্ছে তার সম্বন্ধে যেমন আমাকে জানতে হবে, তেমনি রেপ্লিকেশন যে করাবে তার সম্বন্ধেও আমাকে জানতে হবে। রেপ্লিকেশন করাবে কেন না, খুব স্বাভাবিক কথা, ডিএনএ রেপ্লিকেশন একটা বায়োলজিক্যাল ফেনোমেনন, একটা জৈবনিক বিক্রিয়া। যদি আমরা সোজা বাংলায় বলি যে রেপ্লিকেশন একটি জৈবনিক বিক্রিয়া বা একটা বায়োলজিক্যাল ফেনোমেনন। সো ইন এভরি বায়োলজিক্যাল ফেনোমেনন দেয়ার মাস্ট বি ইনভলভমেন্ট অফ এনজাইম। যে কোনো বায়োলজিক্যাল ফেনোমেননের বা যে কোনো জৈবনিক বিক্রিয়াকে স্বয়ং সম্পূর্ণভাবে সমাধান করতে গেলে আমার কতগুলো উৎসেচকের প্রয়োজনীয়তা হয়। উই নিড সাম এনজাইম টু এক্সিকিউট দ্যাট পার্টিকুলার বায়োলজিক্যাল রিয়াকশন। এটা আমরা যখন উৎসেচক পড়েছি বা এনজাইম পড়েছি তখন এই জিনিসটা আমরা দেখেছি যে এভরি বায়োলজিক্যাল রিয়াকশন নিড সাম এনজাইম। So in case of DNA replication there are some enzyme. What type of enzyme required in the DNA replication? DNA replication আমি কি ধরনের এনজাইম নেব? আমরা এনজাইমের নোমেনক্লেচারে পড়েছি, বিভিন্ন ধরনের এনজাইম আছে, কাইনেজ এনজাইম আছে, লাইগেজ এনজাইম আছে, ডিহাইড্রোজিনেজ আছে, ডিঅক্সিজেনেজ আছে, বিভিন্ন ধরনের এনজাইম আছে। What type of enzyme we স্পেসিফিক্যালি ইউজ ইন ডিএনএ রেপ্লিকেশন? মনে রাখতে হবে আমি কিন্তু ব্রড স্পেকট্রামে কোনো একটা এনজাইম এখানে ইউজ করতে পারবো না, কারণ ডিএনএ হচ্ছে খুব ডেডিকেটেড একটা অর্গ্যান বা খুব ডেডিকেটেড একটা এরিয়া অফ বায়োলজিক্যাল সিস্টেম, যেটা কিন্তু কোনো একটা পুরো জেনারেশনের ইনফরমেশন ক্যারি করে। সো ইট হ্যাভ আ ভেরি ইম্পর্টেন্স। সেই জন্য এটাকে খুব ডেডিকেটেডলি আমাকে হ্যান্ডেল করতে হবে ফর ডিফারেন্ট টাইপস অফ রিয়াকশন। যে রিয়াকশনের মধ্যে ডিএনএ ইনভলভ আছে সেখানে কিন্তু এনজাইমের একটা স্পেসিফিসিটি চলে আসে। যদিও আমরা জানি পার্টিকুলার এনজাইম পার্টিকুলার সাবস্ট্রেটের উপরে কাজ করে, কিন্তু আমরা এরকম অনেক জায়গাতে দেখি যে একটা এনজাইম একাধিক কাজও করতে পারে। কিন্তু এখানে কিন্তু পার্টিকুলারলি কিছু স্পেসিফিক এনজাইম আছে যারা শুধুমাত্র ডিএনএ রেপ্লিকেশনের জন্যই ব্যবহৃত হয়। দে আর নট ইভেন ইউজড ইন আরএনএ রেপ্লিকেশন অর এনি আদার। তো কোন এনজাইম আমরা ব্যবহার করব? তো কোন এনজাইম ব্যবহার করব এটা জানতে গেলে আগে আমাকে জানতে হবে কোন পারপাসের জন্য আমি ব্যবহার করব। তাহলে আমরা দেখি ডিএনএতে কোন কোন পারপাস আছে যে পারপাস ডিএনএটাকে দুটো স্ট্র্যান্ড হতে বাধা দেয়। লেটস সি। এক নম্বর হচ্ছে হেলিক্যাল স্ট্রাকচার। তোমরা জানো ডিএনএ হচ্ছে একটা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। DNA is exactly a double helical structure, ঠিক আছে, যেটাকে আমরা দ্বিতন্ত্রী ডিএনএ মডেল বলি। তাহলে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দিস ডাবল হেলিক্স? দে আর টু স্ট্র্যান্ডস আর প্লেসড ইন anti-parallel manner. Two strands are placed in anti-parallel manner. এখানে কখনোই আমাকে তোমাদের মধ্যে কেউ প্রশ্ন করো না স্যার হোয়াট ইজ অ্যান্টি-প্যারালাল স্ট্র্যান্ড, বিকজ আই হ্যাভ ক্লিয়ার ইট ইন মাই প্রিভিয়াস লেকচার যে এই অ্যান্টি-প্যারালাল কেসটা কি। সো টু স্ট্র্যান্ডস আর প্লেসড ইন অ্যান্টি-প্যারালাল ম্যানার অ্যান্ড দ্যাটস ওয়াই if something is 5' to 3' then other one is 5' to 3'. তাহলে কোনো একটা জিনিস যদি 3 to 5 যায় তাহলে আরেকটা উল্টো দিক থেকে নিচের দিকে 3 to 5 আসবে। সো এটা এদিক থেকে এদিকে মুভ করছে ফ্রম 3 to 5 আর ওটা হচ্ছে 3 to 5। দিস ইজ দ্য অ্যান্টি প্যারালাল। যদি প্যারালাল হতো পাশাপাশি দুটো 3 to 5 থাকতো, কেন প্যারালাল নয় সেটা আমি অলরেডি আগে ডিসকাস করে দিয়েছি। সো দিস ইজ দ্য অ্যান্টি প্যারালাল ম্যানার।
তাহলে কি হলো, টু স্ট্যান্ডস আর প্লেসড ইন অ্যান্টি প্যারালাল ম্যানার। আর নেক্সট কি না, টু স্ট্র্যান্ডস আর জয়েন্ট by having hydrogen bonds present between them. তাহলে two strands are joined by having hydrogen bonds between them. তাহলে এই যে দুটো অ্যান্টি প্যারালাল স্ট্যান্ড দেখলাম, এই দুটো অ্যান্টি প্যারালাল স্ট্যান্ডের মধ্যে আমরা হাইড্রোজেন বন্ড দেখতে পাই বিটুইন দ্য নাইট্রোজেন বেসেস। তাহলে এইটা হচ্ছে এইচ বন্ড আর এটা হচ্ছে N2 বেস। তাহলে নাইট্রোজেন বেসের দুটো নাইট্রোজেন বেসের মধ্যে আমরা এরকম হাইড্রোজেন বন্ড থাকতে দেখি। এমতো অবস্থায় এরা একটা দে আর ফর্মিং, এবার এইটা গেল আমার ডবল হেলিক্সের মানে। এবার মানে ডবল স্ট্যান্ডের মানে। এবার হেলিক্যাল ফর্মটা কি না, দিস টু আর সুপার কয়েলড বাই ফর্মিং হেলিক্স। এবার এইটা সুপার কয়েল করবে by forming helix like that. So this is the helix, double helix. So this is the double helix. এর মধ্যে আমরা এরকম করে ডিএনএ মধ্যে হাইড্রোজেন বন্ডগুলো পাবো। তাহলে এই স্ট্রাকচার থেকে আমার এই স্ট্রাকচারে কনভার্সন হলো, এটাকে আমরা বলছি ডাবল হেলিকাল ফর্ম। সো দিস ইজ দ্য ডাবল হেলিকাল ফর্ম। এই হেলিক্সের মধ্যে আমরা অনেক ধরনের গ্রুভ বা খাঁজ বা ভাঁজ অংশ দেখতে পাই, সেটা আমরা এখন ডিসকাস করছি না, সেটা অলরেডি ডিসকাসড হয়ে গেছে, সেটা ফালতু এখানে ডিসকাস করে সময় কিল করার কোনো দরকার নেই। সো দিস ইজ দ্য ডাবল হেলিক্যাল ফর্ম। নাও তো এটা আমার প্রথম প্রবলেম স্যার, হ্যাঁ এটা আমার প্রথম প্রবলেম যে এটা একটা ডাবল হেলিক্যাল ফর্ম। তোমরা দেখবে যে আমরা যদি একটা মোড়ানো পেপারকে নিয়ে আসি, এই ধরো একটা মোড়ানো পেপার, এরকম একটা মোড়ানো পেপারকে নিয়ে এলাম, এটাকে যখন আমি সোজা করবো এরকমভাবে, তখন কিন্তু এটা সোজা হবে না, এই সাইডটা এরকম মুড়িয়েই থাকবে, এই সাইডটা এরকম মুড়িয়েই থাকবে। এটাকে যদি আমি দুদিক থেকে সোজা করে দিই এবং মাঝখানে হাত দিয়ে রাখি, হাতটা দিয়ে তুলে নেবো, দুদিক থেকে ফোল্ড হয়ে যাবে, দুদিক থেকে ফোল্ড হয়ে যাবে, তখন এটাকে দুদিক থেকে আমার ফোল্ড হয়ে যাবে। এই যে দুদিক থেকে ফোল্ড, তার মানে এখানেও তাই, এটা একটা কয়েলড অবস্থায় রয়েছে। ঠিক সেম জিনিসটাকে যদি আমি এখানে আনি, তাহলে আমি এখানে আনলে কি দেখবো না, এই হেলিক্যাল স্ট্রাকচারটা এরকম কয়েল স্ট্রাকচার রয়েছে। যেই এটাকে আমি সোজা করার চেষ্টা করবো, তখন এটা আবার হেলিক্সে পরিণত হয়ে যাবে। ইট ইজ এগেইন ফর্মিং আ হেলিক্স। তাহলে আমার হেলিক্যাল অবস্থাতে আমি কি রেপ্লিকেশন করতে পারি না? না, হেলিক্যাল অবস্থায় আমি রেপ্লিকেশন করতে পারি না, কখনোই আমি হেলিক্যাল অবস্থায় রেপ্লিকেশন করতে পারি না। কারণ হচ্ছে যদি এরকম সুপার কয়েলড অবস্থায় থাকে, তাহলে এনজাইম মুভ করবে না। এনজাইম কীরকমভাবে মুভ করবে? এনজাইম এখান থেকে এইটুকু যাবে, খুলে যাবে, আবার এখান থেকে এইটুকু যাবে, খুলে যাবে, এখান থেকে এইটুকু যাবে, খুলে যাবে, এখান থেকে এইটুকু, তার মানে কি আমি ফ্র্যাগমেন্টেড ডিএনএ স্ট্রাকচার পাবো, তাতে আমার কোনো লাভ হবে না। আমার যে সেমি কনজারভেটিভ মোড অফ ডিএনএ রেপ্লিকেশন বলে দেখেছি, সেই সেমি কনজারভেটিভ মোড অফ ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় ফ্র্যাগমেন্টেড ডিএনএ রেপ্লিকেশনের কোনো জায়গা নেই। তাহলে ফ্র্যাগমেন্টেড ডিএনএ রেপ্লিকেশন হয় না, ফ্র্যাগমেন্টেড ডিএনএ রেপ্লিকেশনও হবে না। তাহলে এটাকে আমাকে আবার এই ধরনের একটা লিনিয়ার স্ট্রাকচারে কনভার্ট করতে হবে। তাহলে আমার প্রথম অবজারভেশন কি হবে বা রিকোয়ারমেন্ট কি হবে? সাম এনজাইমস have the capacity to remove
দ্য সুপার কয়েলিং। তাহলে ফার্স্ট অবজারভেশন হচ্ছে এমন কিছু এনজাইমকে ইউজ করা যে এনজাইম এর মধ্যে এই সুপার কয়েলিংকে রিমুভ করার ক্যাপাসিটি আছে। If that enzyme is work properly, then the supercoiling is removed and it will convert it into a linear structure. সুপারকয়েলিংটা রিমুভ হয়ে যাবে এবং এটা একটা লিনিয়ার স্ট্রাকচারে কনভার্ট হবে। ওকে, বেশ। সেকেন্ড পার্ট কি হবে? নাম্বার 2। তাহলে সেকেন্ড যে পার্টটা আছে, সেকেন্ড পার্টটা কি হবে? তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে সাম এনজাইমস হ্যাভ দ্য ক্যাপাসিটি টু রিমুভ দ্য সুপারকয়েলিং। এই সুপারকয়েলিংয়ের যে পার্টটা আছে সেই জিনিসটাকে আমাকে রিমুভ করতে হেল্প করে। সেকেন্ড পার্ট কি? সেকেন্ড পার্ট হচ্ছে যে এই যে প্রত্যেকটা বেসের মধ্যে একটা করে হাইড্রোজেন বন্ড আছে, আমি ধরলাম আমার সুপারকয়েলিং কেটে গেল, তাহলে এই হাইড্রোজেন বন্ডটাও কিন্তু এনজাইমের মুভমেন্টটাকে ডিস্টার্ব করবে। তার মানে এখানে হলেও কিন্তু এনজাইম ওই যেই বাধা পাবে খুলে যাবে, আবার আটকাবে, আবার খুলবে, আবার আটকাবে, আবার খুলবে। তাহলে এইরকম করেও কিন্তু তার রেপ্লিকেশনে একটা সমস্যা দেখা দেবে। তাহলে এবার সেকেন্ড প্রবলেম আমার কি হবে না, সেকেন্ড প্রবলেম হচ্ছে না সাম এনজাইম হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডিসলভ the hydrogen bonds between them. তাহলে some enzymes have the capacity to dissolve the hydrogen bonds between them. তার মানে between them মানে what is the between them? কাদের মধ্যে? না between N2 bases of two separate স্ট্র্যান্ড। দুটো সেপারেট স্ট্র্যান্ডের মধ্যে, এই দুটো সেপারেট স্ট্র্যান্ডের মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে, এই হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করার জন্য আমার কিছু এনজাইম দরকার। এখন যদি আমরা দেখা যায় যে এই সুপার কয়েলিংটাকে যদি আমি রিমুভ করে দিই, যেই আমি এবং ওর মধ্যেকার যদি আমি হাইড্রোজেন বন্ডগুলোকেও ব্রেক করে দিই, তাহলে এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে একটা ইন্টারনাল স্ট্রেংথ ছিল, সেই স্ট্রেংথটা সম্পূর্ণভাবে লুজ হয়ে যাবে। আবার বলছি, যেই আমি সুপার কয়েলিংটাকে রিমুভ করে দিলাম এবং এর মধ্যে হাইড্রোজেন বন্ডগুলোকে ডিসলভ করে দিলাম, তাহলে এই যে দুটো সেপারেট স্ট্র্যান্ড ছিল, এই সেপারেট স্ট্র্যান্ড দুটোর মধ্যে ডিউ টু প্রেজেন্স অফ হাইড্রোজেন বন্ড, তাদের মধ্যে যে একটা ইন্টারনাল স্ট্রেংথ ছিল, দ্যাট উইল বি টোটালি রিমুভড যখন কিনা আমি হাইড্রোজেন বন্ডটাকে ডিসলভ করে দেব। যে মুহূর্তে আমি হাইড্রোজেন বন্ডটাকে ডিসলভ করে দেব, সেই মুহূর্তে এই দুটো সেপারেট স্ট্যান্ডের মধ্যে ইন্টারনাল স্ট্রেন যেটা ছিল, দ্যাট উইল বি টোটালি রিমুভ। যেই সময় হোয়েন দিস টোটাল স্ট্যান্ডস আর রিমুভ, এই স্ট্রেনস আর রিমুভ, সরি, যখন এই স্ট্রেনটা রিমুভ হয়ে যাবে, তখনই এদের মধ্যে দুটো স্ট্যান্ডের মধ্যে সেপারেটলি আমি কয়েলিং ক্যাপাসিটি দেখতে পাবো। অর্থাৎ কি না, এটাকে আমি যদি নাম্বার 1 স্ট্যান্ড বলি আর এটাকে যদি নাম্বার 2 স্ট্যান্ড বলি, তাহলে নাম্বার 1 স্ট্যান্ড যেটা 3 to 5 গেছে, সেই স্ট্যান্ডটা নিজের মধ্যে একটা কয়েলিং করবে, আবার এটাও নিজের মধ্যে একটা কয়েলিং করবে। এটাকে আমরা ইন্টারনাল কয়েলিং বলি। এই ইন্টারনাল কয়েলিং এর ফলে কি হবে, ধরে নাও এখানে একটা অ্যাডিনিন রয়েছে, এখানে একটা থাইমিন রয়েছে এটি, আর এখানে একটা জি, এখানে একটা সি রয়েছে, আবার এখানে একটা সি, আবার এখানে ধরলাম সরি এখানে একটা টি রয়েছে, এখানে একটা এ রয়েছে, এখানে একটা সি রয়েছে, এখানে একটা জি রয়েছে, এখানে একটা জি রয়েছে, এখানে একটা সি রয়েছে, এরকম একটা কম্বিনেশন আছে। থাকতেই পারে, না থাকার কোনো ব্যাপার নেই, এটা আমরা জেনেছি। দিস কম্বিনেশন মে বি দেয়ার। যদি এরকম কম্বিনেশন হয়, যেই এটা ফোল্ড হবে তখন এটির মধ্যে বন্ড হয়ে যাবে, আবার একটা ফোল্ড হয়ে জিসির মধ্যে বন্ড হয়ে যাবে, তাহলে জিনিসটা কীরকম দেখতে লাগবে, এইরকম দুটো বন্ড হয়ে গেল, এখানে এটি আর এখানে এরকম বন্ড হয়ে গেল জিসি। তাহলে এই যে বন্ডটা হয়ে গেল, এই দুটো নট তৈরি হয়ে গেল এখানটায়। আবার আমি বলছি, যে মুহূর্তে এর মধ্যেকার হাইড্রোজেন বন্ডটা ডিসলভ হয়ে গেল, এদের মধ্যের যে ইন্টারনাল স্ট্রেংথটা ছিল, দুটো বন্ডের মধ্যে যে স্ট্রেংথ ছিল, যার ফলে কিনা দুজনের মধ্যে
ইন্টারনাল মানে কি বলবো বন্ডিং করতে পারছিল না বা ইন্টারনালি ওয়াইন্ডিং করতে পারছিল না, যেই এদের মধ্যে হাইড্রোজেন বন্ডটা ডিজলভ হয়ে গেলে এই দুটো স্ট্র্যান্ড আলাদাভাবে নিজেদের মধ্যে বন্ড করতে আরম্ভ করে দেবে, সেটাকে আমরা বলি ইন্টারনাল ওয়াইন্ডিং বা ইন্টারনাল বন্ডিং। এখানে কি হবে, ধরে নিলাম এটিজিসি এই কম্বিনেশন যদি থাকে তাহলে এটা এই টির সঙ্গে বন্ড করে যাবে, এই জি এই সির সঙ্গে বন্ড করে যাবে, করে আমার এইরকম দুটো নটিং স্ট্রাকচার তৈরি হয়ে গেল, এই একটা এটি এই একটা জিসি, এখানে এটি এটা জিসির মধ্যে বন্ড হয়ে গেল। এরকম আমার আরও হতে পারে এরকম বন্ডিং, যখনই কমপ্লিমেন্টারি বেস পাশাপাশি থাকবে তারা তাদের মধ্যে বন্ড করে নেবে, কারণ এই কনসেপ্টটাই তো এর মধ্যে ছিল, দুটো কমপ্লিমেন্টারি স্ট্যান্ডের মধ্যে তো এই কনসেপ্টটাই ছিল। সেটা যদি সেই কমপ্লিমেন্টারি বেস যদি আমার নিজস্ব স্ট্যান্ডের মধ্যে থাকে সেখানে এরকম করে ঘুরে পেঁচিয়ে যাবে, তাহলেও কিন্তু এখানে এনজাইম মুভমেন্ট হতে বাধাপ্রাপ্ত হবে। তাহলে সেটা তো এখানে হতে দেওয়া যাবে না, কারণ আমার এনজাইমকে স্মুথলি মুভ করাতে হবে। তাহলে এটা আটকাতে গেলে কি করতে হবে, যাতে এই স্ট্যান্ড দুটো ফোল্ডিং ক্যাপাসিটি না গেইন করে সেইটাকে আটকাতে হবে। এটাকে ফোল্ডিং ক্যাপাসিটি গেইনিংটাকে আটকানোর জন্য আমার এখানে কতগুলো হেভি ওয়েটের বায়োমলিকুল সেট করতে হবে। I have to set some heavy weight biomolecules in these two strands. ঠিক আছে, কেন না, ফর স্টপ অফ ইন্টারনাল বন্ডিং, ইন্টারনাল বন্ডিংটাকে আটকানোর জন্য। তাহলে আমার থার্ড কি আসবে, সি। আমি সিতে কি দেব না, সাম হেভি মলিকুলার ওয়েট biomolecules, some heavy molecular weight biomolecules are to be attached in two strands for to stop the interwinding। এই ইন্টারওয়াইন্ডিংটাকে বন্ধ করার জন্য আমার কতগুলো বায়োমলিকুল দরকার, যে বায়োমলিকুল তাদের এই ইন্টারওয়াইন্ডিংটাকে স্টপ করবে। ক্লিয়ার? তাহলে এইটা গেল আমার হেলিক্যাল স্ট্রাকচারের প্রবলেম। সো দিস ইজ দ্য প্রবলেম অফ দ্য হেলিক্যাল স্ট্রাকচার। কারণ হেলিক্যাল স্ট্রাকচারের কিন্তু এই প্রবলেমগুলো থাকে। তাহলে আমার এখানে কটা এনজাইম লাগলো, আমার এখানে দুটো এনজাইম লাগলো। একটা এনজাইম কি, যেটা এর সুপার কয়েলিংটাকে রিমুভ করবে, করে এটাকে লিনিয়ার স্ট্রাকচারে কনভার্ট করবে। সেকেন্ড হচ্ছে আমার একটা এনজাইম থাকবে যে মাঝখানে হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে থাকবে। আর থার্ড হচ্ছে আমার কিছু বায়োমলিকুলস থাকবে, সেটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যা কিছু হতে পারে, যেটা একটা মলিকুলার ওয়েটটা বেশি হবে, যেটা কিনা এই স্ট্যান্ডগুলোর উপরে সেট হয়ে থাকবে, যাতে এই স্ট্যান্ডগুলো নিজের মধ্যে বন্ড না করতে পারি। তাহলে আমার দুটো এনজাইম আর একটা বায়োমলিকুল দরকার থাকলে ফার্স্টের যে প্রবলেমটা, দ্যাট ইজ ডাবল হেলিক্যাল স্ট্রাকচারটাকে ডিস্ট্রয় করার জন্য। ক্লিয়ার হয়েছে এটা? বেশ। নেক্সট, যখন আমার এই ডবল হেলিক্যাল স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল, আমরা এবার দেখি নেক্সট প্রবলেম। যখন আমার ডবল হেলিক্যাল স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল, মাঝখান থেকে বন্ড হয়ে গেল, ভেঙে গেল, আমার হাইড্রোজেন বন্ডগুলো রেডি হয়ে গেল, তাহলে আমার টোটাল জিনিসটাকে আমি কীরকম দেখতে লাগবে না, টোটাল জিনিসটাকে আমার এই রকম দেখতে লাগবে। এখানে আমার বন্ড ছিল, সরি আর একটু নিচ থেকে দেখাই তাহলে একটু সুবিধা হবে। এই আমার হেলিক্যাল স্ট্রাকচার, এই আমার লিনিয়ার স্ট্রাকচার, এই আমার ডিজলভ স্ট্রাকচার, এই আমি পেলাম এতক্ষণ ধরে বকবক করে। এই হেলিক্যাল স্ট্রাকচার, হলো এই হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, এই হচ্ছে হাইড্রোজেন বন্ড ব্রেক হয়ে গেছে, এই আমার হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক হয়ে গেছে। ঠিক আছে,
এই তিনটে স্ট্রাকচার, ফার্স্ট এনজাইম কোথায় কাজ করলো? প্রথম এনজাইম কাজ করলো এই জায়গাটাতে। কি করলো না, হেলিকাল স্ট্রাকচারটাকে লিনিয়ার স্ট্রাকচারে কনভার্ট করলো। হ্যালো, সেকেন্ড এনজাইম কোথায় কাজে লাগলো? এটা আমি একটু মুছে দিই, তাহলে তোমাদের দেখতেও ভালো লাগবে, বুঝতেও সুবিধা হবে। সেকেন্ড এনজাইম কোথায় কাজ করলো? সেকেন্ড এনজাইম আমার এইখানে কাজ করলো। সরি 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 সেকেন্ড এনজাইম আমার এইখানে কাজ করলো। সেকেন্ড এনজাইম এখানে কাজ করলে কি উপকার করলো না, ডিসলভিং দ্য হাইড্রোজেন বন্ডস অ্যান্ড সেপারেটিং দ্য স্ট্র্যান্ডস। ডিসলভিং দ্য হাইড্রোজেন বন্ড অ্যান্ড সেপারেটিং দ্য স্ট্র্যান্ডস, এটা হলো এনজাইম 1, এটা হলো এনজাইম 2। এরপরে এইখানে আমার কতগুলো বায়োমলিকুল সেট করা হলো, দুটো স্ট্র্যান্ডের ক্ষেত্রেই বলছি, কতগুলো বায়োমলিকুল সেট করা হলো। এগুলোকে আমরা কি বলবো না, হেভি মলিকুলার ওয়েট কন্টেনিং বায়োমলিকুল, যাতে করে কিনা আমার এই স্ট্যান্ডটার মধ্যে নিজস্ব কোনো কোনো এরা না জড়িয়ে পড়তে পারে। তাহলে এবার আমি ধরো নামকরণ করি, এটা হচ্ছে 3'5', আবার এদিকে 3', এটা 5'। আমি প্রথমেই বলেছিলাম যে রেপ্লিকেশন প্রসেস ফ্রম 3' টু 5', তার মানে এই দিক থেকে এই দিকে রেপ্লিকেশন যাবে, এদিক থেকে এই দিকে রেপ্লিকেশন প্রসেস করবে। তার মানে আমরা এটা কি বলবো, ওয়ে অফ রেপ্লিকেশন প্রসেস বা রেপ্লিকেশন প্রসেসিং। এবার তার মানে এনজাইমগুলো এদিকে মুভ করবে, এদিকে মুভ করে যখন বেরিয়ে যাবে, এবার কি হলো, আমার ধরে নাও যে এবার এখানে একটা নতুন আরেকটা এবার সেকেন্ড পার্টে কি দরকার পড়বে, সেকেন্ড পার্টে আমার দরকার পড়বে আরেক ধরনের এনজাইম। সেই এনজাইমের কাজ কি না, সেই এনজাইমের কাজ হচ্ছে এর কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা এখানে তৈরি করা। কি করে তৈরি করা সেটা পরের প্রশ্ন, সেটা অনেক জটিল ব্যাপার, সেটা আমি এখন বলছি না। একটা এর পরে থার্ড এনজাইমের কাজ হচ্ছে টু সিনথেসাইজ দ্য নিউ স্ট্যান্ডস অন দ্য ওল্ডার স্ট্যান্ড। তার মানে এবার এখানে আমার আরেকটা এনজাইম আসবে, এখানে আমার ধরে নাও কোথায় লাগাই, এখানে ধরে নাও, এটাকে একটু মুছে দিই, এখানে আমার আরেকটা এনজাইম এলো, যে এনজাইমের এখানটা দেবো না, সরি এখানটা দিই, হ্যাঁ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, কেন তাহলে আমি একটু আগে থেকে টানতে পারবো। তাহলে এই এনজাইমটার কাজ কি না, এই এনজাইমটা এটা থার্ড এনজাইম, এর কাজ কি, এর কাজ হচ্ছে এই ওল্ডার স্ট্র্যান্ডটার একটা নতুন স্ট্র্যান্ড এখানে তৈরি করা। তার মানে এখান দিয়ে এরকম একটা নতুন স্ট্র্যান্ড তৈরি করতে করতে যাবে। এর মুভমেন্ট কোন দিক থেকে, এদিক থেকে, এদিকে 3' আছে, তার মানে এদিকে 5' তৈরি হয়ে গেল, এদিকে 3' এন্ড আছে, তার মানে এখানে 5' এন্ড তৈরি হয়ে গেল, তো কমপ্লিমেন্টারি বেস হবে না, আর এখানে হাইড্রোজেন বন্ডগুলো তৈরি হতে হতে যাচ্ছে, তৈরি হতে হতে উপরে যাচ্ছে, উপরে অত দূর দেখাবো না কারণ এটা ফাঁকা থাক, এখানে যাচ্ছে। তাহলে এই এনজাইমটার কাজ কি, এর কাজ হচ্ছে সিনথেসিস অফ নিউ স্ট্র্যান্ড ফ্রম ওল্ড স্ট্র্যান্ড। তা দেখো ওল্ড স্ট্র্যান্ডের উপরে ভিত্তি করে কিন্তু নতুন স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে। তার মানে এটাকে যদি আমি একটা ছাঁচ ধরি, সেই ছাঁচের উপরে ভিত্তি করে কিন্তু নতুন স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে। তাহলে এই ওল্ড স্ট্র্যান্ডটাকে আমি কি বলবো, টেমপ্লেট স্ট্র্যান্ড। তাহলে টেমপ্লেট স্ট্র্যান্ডের উপরে বেস করে আমার নতুন স্ট্র্যান্ডটা এখানে সিনথেসিস হতে হতে যাবে।
এটা আমার 3 নম্বর এনজাইমের কাজ। থার্ড এনজাইমের কাজ হচ্ছে সিনথেসিস দ্য নিউ স্ট্র্যান্ড ফ্রম দ্য টেমপ্লেট স্ট্র্যান্ড অর ওল্ডার স্ট্র্যান্ড। তাহলে এইটা যদি টেমপ্লেট স্ট্র্যান্ড হয় তাহলে এইটা কি বলবো, এটা নন টেমপ্লেট স্ট্র্যান্ড। বেশ, এবার আমি ধরলাম যে এটা এরকম করে সিনথেসিস হতে হতে উপর অবধি চলে গেল, ধরেন এত অবধি চলে গেল। এবার এখানটা কি করবে, হাউ দ্য এনজাইম উইল রিয়াক্টেড হিয়ার। এবার না তোমরা বলবে স্যার খুব সহজে এটা এত অবধি যাবে গিয়ে আবার এখান থেকে মুভ করো, তার মানে কি এটা এখান থেকে এত অবধি গেল গিয়ে আবার এই 1 নম্বর এনজাইম একে ছাড়াতে আসবে, উপর থেকে ছাড়াতে নিচে আসবে, তাতে এদিকে আবার একটা স্ট্যান্ডার্ড সিনথেসিস হবে, সেটা সম্ভব নয়। যে কোনো একটা দিকে ইউনিফর্ম দিকে মুভমেন্ট অফ এনজাইম হবে। টেমপ্লেট স্ট্যান্ডার্ড যেদিক থেকে গেছে সব সময় সেদিক থেকেই যাবে। তাহলে কি করে যাবে, এখান থেকে টানা উপরের দিকে গেল, ধরো এত অবধি গেল গিয়ে ছেড়ে গেল, আবার 1 নম্বর এনজাইম উপর থেকে ডিজলভ করতে করতে নিচের দিকে এলো, কি করে মানে এন্টি নেবে কি করে, তাকে তো আবার এখান থেকে এই জায়গা থেকেই তাকে নিতে হবে, সেটা তো সম্ভব নয়। মানে এইখান থেকে আবার 1 নম্বর এনজাইম যখন এর হেলিক্যাল স্ট্রাকচার খুলবে বা 2 নম্বর এনজাইমের ডিজলভ করবে হাইড্রোজেন বন্ড, তখন তো এই যে নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ড দ্যাট উইল বি এফেক্টেড, সেটা এফেক্টেড হয়ে যাবে। এবং অ্যাট এ টাইম কিন্তু দুটো কখনোই হবে না। যেই এই স্ট্যান্ডটা তৈরি হয়ে গেল তখন তো এই স্ট্যান্ডটা ফালতু, এই স্ট্যান্ডটা তো ওখানে পড়ে থাকবে। যেই এই নতুন স্ট্যান্ডটা তৈরি হয়ে যাবে তখন এই নন টেমপ্লেট স্ট্যান্ডটা তো কোনো অস্তিত্বই থাকবে না, কারণ এখানে তো তখন ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। যদি নতুন স্ট্যান্ডের কোনো অস্তিত্ব না থাকে তাহলে এটা কি হবে, এটা আস্তে আস্তে সেল থেকে আউট হয়ে যাবে। তাহলে আমি যতগুলো ডিএনএ নিয়ে কাজ শুরু করেছিলাম ততগুলো ডিএনএ আমার রইল না, তাহলে আমার টোটাল জিন সিকোয়েন্স কমে গেল, সেটা তো করা যাবে না। তাহলে অ্যাট এ টাইম আমার টেমপ্লেট স্ট্যান্ড আর নন টেমপ্লেট স্ট্যান্ড এই দুটোতেই কিন্তু রেপ্লিকেশন হতে হবে। তাহলে নন টেমপ্লেট স্ট্যান্ডের রেপ্লিকেশন কি করে হবে, টেমপ্লেট স্ট্যান্ড তো 3' to 5' শুরু হয়েছে, নন টেমপ্লেট স্ট্যান্ড তো 5 to 3 শুরু, আবার উপর থেকে মানে একটা এনজাইম উপরে উঠছে আর একটা এনজাইম উপর থেকে নিচে নামছে, তাহলে মাঝখানে শুধু দুটো এনজাইম আটকে যাবে, কোনোটাই এগোবে না। তাহলে আমার উপর নিচ করা যাবে না, একটা ইউনিফর্ম ডাইরেকশনে যেতে হবে। যেহেতু এই ডাইরেকশনে সমস্ত এনজাইম মানে এইরকম একটা স্ট্যান্ড সেপারেশন হয়ে গেছে, তাহলে সেপারেটেড স্ট্যান্ডের এইখানেই কিন্তু আরেকটা এনজাইম লাগবে। তাহলে এই 3 নম্বর এনজাইমের একটা কপি আমার এইখানে এসে অ্যাটাচড হবে, নন টেমপ্লেট স্ট্যান্ডের মধ্যে এসে অ্যাটাচড হবে, সেটা এই ওপর থেকে নিচের দিকে মুভমেন্ট করবে, কিন্তু নট স্মুথলি, আনইন্টারাপ্টেড ভাবে মুভ করতে পারবে না, সেটা ইন্টারাপশন নিয়ে মুভ করবে। মানে তার একটা নির্দিষ্ট এলাকা অবধি যাবে, দিয়ে সেখানে ছেড়ে দেবে, দিয়ে আবার, তার মানে কি হবে, এখান থেকে এতটুকু স্ট্যান্ড তৈরি হলো, এখান থেকে এতটুকু স্ট্যান্ড তৈরি হলো, এখান থেকে এতটুকু স্ট্যান্ড তৈরি হলো, তার মানে এখন সেপারেট স্ট্যান্ড তৈরি হতে হতে যাবে, ফ্র্যাগমেন্টেড স্ট্যান্ড তৈরি হতে হতে যাবে। খানিকটা যাবে, সে তার নির্দিষ্ট অংশ পাবে, ছেড়ে দেবে, আবার তার একটা নির্দিষ্ট অংশ আসবে, ছেড়ে দেবে, তারপরে আবার তার নির্দিষ্ট অংশ, মানে কি তুমি একজনের হাত ধরে যাচ্ছ, মাঝখানে বাধা আসে, তুমি ছেড়ে দিচ্ছ, আবার ধরছো, আবার ছাড়ছো, আবার ধরছো, আবার ছাড়ছো, এই যে পার্টটা, যদি রাস্তার মধ্যেখানে কিছু না থাকে তুমি তার হাত ধরে চলে যাবে, কিন্তু যেই তার মাঝখানে গাছ বা কোনো বাধা আসবে তুমি হাতটা ছেড়ে দেবে। এই যে বারবার ধরা ছাড়া ধরা ছাড়া ধরা ছাড়া, এটা করতে গিয়ে এরকম কতগুলো ফ্র্যাগমেন্টেড সিনথেসিস হবে। তাহলে এরকম একদিকে স্মুথ একদিকে ফ্র্যাগমেন্ট তো থাকতে পারে না, কারণ এটা তো একটা পেয়ার হবে, এইটা তো ওল্ডার আর নিউয়ার ডিএনএ মিলে একটা পেয়ার হবে, আবার এটা একটা পেয়ার হবে, এটা তো সুন্দর পেয়ার হয়ে গেল, কিন্তু এই পেয়ারটা তো সুন্দর হলো না। তাহলে এর যে ফ্র্যাগমেন্টেড পার্ট, তাহলে কোনো একটা এনজাইম আমার দরকার লাগবে যেটা এই ফ্র্যাগমেন্টেড পার্টটাকে জুড়বে। তার মানে আমি এবার কি লাগবে, আমার এখন লাগবে যে some enzyme which have the capacity to joint the fragments in replication. রেপ্লিকেশনে যে ফ্র্যাগমেন্টগুলো তৈরি হবে সেই ফ্র্যাগমেন্টগুলোকে জয়েন্ট করার ক্যাপাসিটি থাকবে।
আমি ধরে নিলাম সেটা হচ্ছে এই এনজাইমটা, 4 নম্বর এনজাইম। তাহলে ফোর্থ এনজাইমের কাজ কি না, ফোর্থ এনজাইমের কাজ হচ্ছে টু জয়েন্ট দ্য ফ্র্যাগমেন্টস ইন দ্য নন টেমপ্লেট স্ট্যান্ড, রেপ্লিকেশন ইন নন টেমপ্লেট স্ট্যান্ড। এই যে নন টেমপ্লেট স্ট্যান্ডে যে ফ্র্যাগমেন্টগুলো তৈরি হয়েছে সেই ফ্র্যাগমেন্টগুলোকে জোড়ার কাজ আমার এই 4 নম্বর এনজাইমটা করবে। হলো, তাহলে 4 নম্বর এনজাইম যখন আমার জোড়ার কাজ করে দিল তখন আমি এরকম দুটো নতুন ধরনের স্ট্যান্ড পেলাম। এবার এটা লিনিয়ার ফর্মে আছে। এবার এটাকে যে এটা তৈরি হয়ে গেল, মাঝখানে ওদের আর যখন ইন্টারনাল ওয়াইন্ডিং করার কোনো সম্ভাবনা নেই, তখন এই বায়োমলিকুলগুলো রিমুভ করে যাবে, খুলে যাবে অটোমেটিক্যালি। তাহলে পরে এই যে লিনিয়ার স্ট্রাকচারটা হলো সেই জিনিসটা এরকম ছিল, এটাকে তো আমার এরকম করে কনভার্সন করতে হবে, তাহলে এটাকে আবার হেলিক্যাল ফর্মে কনভার্টেড হতে হবে। তাহলে এবার আমার কি দরকার, এবার আমার এর ঠিক নিচ থেকে আমার একটা এনজাইম দরকার, যেটা আমার 5 নম্বর এনজাইম। এই এনজাইমটা কি করবে না, the enzyme which promote supercoiling। তাহলে 5 নম্বর এনজাইমের কাজ কি না, সুপার কয়েলিংকে প্রমোট করা, যার ফলে এখানে আমি আবার এরকম ডবল হেলিক্যাল স্ট্রাকচার দেখতে পাবো। এখানে আবার আমি এরকম, সরি এদিকটাই হবে না, উপরের দিকটাই হবে, উপরের দিকে আমি আবার এরকম ডবল হেলিক্যাল। তাহলে যখন আমার টোটাল এটা কমপ্লিট হয়ে যাবে, তার মানে এবার যদি আমি সিকোয়েন্স করে যাই, 1 নম্বর এনজাইম খুলতে খুলতে যাবে, 2 নম্বর এনজাইম ডিজলভ করতে করতে যাবে, 3 নম্বর এনজাইম সিনথেসিস করতে করতে যাবে, সাইমালটেনিয়াসলি এখানেও হবে, এখানে 4 নম্বর এনজাইম জুড়তে জুড়তে যাবে, আর 5 নম্বর এনজাইম এরকম করে হেলিক্স তৈরি করতে করতে যাবে। আলটিমেটলি যখন এখানে আমার শেষ হয়ে যাবে তখন আমি একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ স্ট্র্যান্ড পাবো, একটার মধ্যে কালো নীল, একটার মধ্যে কালো নীল, এরকম দুটো ডিএনএ স্ট্র্যান্ড পাবো, যেটা হেলিক্যালিন স্ট্রাকচার। তাহলে আমার এখানে টোটাল সর্বসাকুল্যে কটা এনজাইম দরকার লাগলো, এখানে আমার সর্বসাকুল্যে টোটাল 5 থেকে 6টা এনজাইম দরকার লাগলো। সর্বসাকুল্যে আমার এখানে 5 থেকে 6টা এনজাইম দরকার লাগবে। ফান্ডামেন্টালি 5টা এনজাইম দরকার লাগবে, কিন্তু দেখা যায় এই কয়েলিংটাকে রিমুভ করতে গেলে আমার এখানে আরেকটা এনজাইম দরকার লাগে। তাহলে বেসিক্যালি ইট ইজ এ 2 এনজাইম পার্ট, এটাকে 6 নম্বর এনজাইম বললাম। তাহলে আমার 6টা এনজাইম লাগবে। আর কি লাগবে, আর আমার একটা বায়োমলিকুল লাগবে যেটার হেভি মলিকুলার ওয়েট হবে, যেটা এই ইন্টারনাল ওয়াইন্ডিংটাকে আটকাতে হেল্প করবে। ঠিক আছে, এই 6টা এনজাইম এবং একটা বায়োমলিকুল বাদ দিয়ে আমার যে জিনিসটা সব থেকে ইম্পর্ট্যান্ট লাগবে সেটা হচ্ছে এই স্ট্র্যান্ড তৈরি হওয়ার সময় আমার N2 বেস লাগবে, N2 বেসের সাপ্লাই লাগবে, না হলে আমি স্ট্র্যান্ড তৈরি করতে পারবো না। এই N2 বেস আমার কোথা থেকে আসবে না, N2 বেস আসবে আমার DNTP থেকে। DNTP স্ট্যান্ডস ফর DATP, DTTP, DGTP, DCTP, এগুলোকে আমরা বলি একত্রে DNTP। আর কি লাগবে, আর লাগবে ফর কমপ্লিশন অফ দ্য প্রসেস হিউজ অ্যামাউন্টে এটিপি লাগবে অ্যাজ এনার্জি সোর্স। আমার হিউজ অ্যামাউন্টে এটিপি লাগবে এনার্জি সোর্স হিসাবে। বোঝা গেল, আমার একটা প্রচুর পরিমাণে এনার্জি সোর্স লাগবে। এই টোটাল বুঝতেই পারছো, এখানে বিভিন্ন ধরনের এনজাইম আছে, সেই এনজাইমের অ্যাক্টিভিটির জন্য সেগুলোকে অ্যাক্টিভেশন করার দরকার লাগবে, সেগুলোর বিভিন্ন রকম অ্যাক্টিভেশনের পর সেগুলোর আবার ওয়ার্ক ফাংশনকে রেগুলেট করার দরকার লাগবে। এই যে বিভিন্ন পার্টগুলো আছে সেই বিভিন্ন পার্টগুলোর জন্য আমার এখানে প্রচুর পরিমাণে এনার্জির দরকার লাগবে। আর এখানে এই যে টেমপ্লেট যেগুলো আছে, এই যে স্ট্যান্ডগুলো, যে টেমপ্লেট স্ট্যান্ডটা যেটা আছে, এই যে টেমপ্লেটগুলো বসবে তার জন্যও আমার একটা এনজাইম লাগবে। সো দেয়ার আর অ্যানাদার এনজাইম হুইচ ইজ ইউজড টু সেটিং দ্য টেমপ্লেটস। তার মানে
এইখানে টেমপ্লেট সেট করার জন্য আমার একটা 7 নম্বর এনজাইম লাগবে, হুইচ ইজ টেমপ্লেট সেটিং এনজাইম। আমার এখানে টেমপ্লেট সেটিং করার এনজাইম দরকার লাগবে। যেমন যেমন 3 নম্বর এনজাইম মুভ করবে, ঠিক 3 নম্বর এনজাইমের সঙ্গে সঙ্গে কিন্তু আমার 7 নম্বর যেমন যেমন আমার 2 নম্বর এনজাইম মুভ করবে, ঠিক তেমন তেমন আমার 7 নম্বর এনজাইম এগিয়ে যাবে, তার পেছনে পেছনে 3 নম্বর এনজাইম যাবে। আর এখানে 3 নম্বর এনজাইমের আগে আগে আমার 7 নম্বর এনজাইম যাবে। 7 নম্বর টেমপ্লেট বসাতে বসাতে যাবে, 3 নম্বর সিনথেসিস করতে করতে যাবে। 7 নম্বর বসাবে, 3 নম্বর সিনথেসিস করবে, 7 নম্বর বসাবে, 3 নম্বর সিনথেসিস করবে। এইরকম করে টোটাল প্রসেসটা আমার এগিয়ে চলবে। ঠিক আছে, এই যে টোটাল প্রসেসটা আমরা দেখলাম, এখানে কোনো এনজাইমের নাম জানলাম না, কোনো এনজাইমের ফাংশন জানলাম না, তার মলিকুলার ওয়েট জানলাম না, কিচ্ছু জানলাম না। খালি আমরা জানলাম আমার এখানে কি কি এনজাইম লাগবে কোন কোন পজিশানে, এবং সেই এনজাইমের ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক ফিচার কি হওয়া উচিত, সেইটাই আমরা এখানে দেখলাম। নেক্সট লেকচারে আমরা এই ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক ফিচার অনুযায়ী এনজাইমগুলোর নামকরণ করব, যাতে করে কিনা আমার ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা বুঝতে সুবিধা হয়। থ্যাংক ইউ।